হলটি ব্রেক করা আরম্ভ করছে। হ্যালো বাগান প্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে বিলেতের বাগান বাড়ির এই ব্র্যান্ড নিউ ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ইংল্যান্ডের সাগর বেষ্টিত শহর ওয়েমাউথ থেকে শুভ সকাল। আর এই যে দেখতেছেন, এটি হচ্ছে মূল শহর ওয়েমাউথ। আর তার ঠিক এই পাশে একটা, এই যে এটা হচ্ছে ছোট্ট একটা আইল্যান্ড, এটি হচ্ছে পর্টল্যান্ড। আর ঠিক আমার পেছনে বিশাল জলরাশি। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চাচল বিচ। তো সময়ত ভিউয়াররা, চলুন আজকের ভিডিওর মূল যে টপিক, সেই টপিকেই আপনাদেরকে নিয়ে যাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে আমি কি কি রোপণ করেছি এবং সেই গাছগুলোর বর্তমান অবস্থা কেমন। চলুন। আর আপনাদের
নিয়মিত আমি প্রশ্ন পাচ্ছি যে ভাই আপনি সবকিছু রোপণ করেছেন, লাল শাক কি রোপণ করবেন না? তবে আমি করব। আর এই যেগুলো দেখতেছেন ভাববেন না যেগুলো লাল শাক, এগুলো কিন্তু ডুগি। আর এই ভ্যারাইটি হচ্ছে আমার নিজের ভ্যারাইটি, বিলেতের বাগান বাড়ির ভ্যারাইটি বাঁশ ডুগি। সিলেট অঞ্চলে যারা ডেঙ্গা বলেন, এটা হচ্ছে সেই বাঁশ ডুগি। তো এই যে জুন মাসের শুরুতে এই ঠান্ডার মধ্যে আপনারা যদি এই যে ডুগিগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর এইখানে যে আমি এই যে জায়গাটা রেডি করেছি, এখানে রোপণ করব আপনাদের সেই কাঙ্ক্ষিত লাল শাক। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা শীতপ্রধান দেশে লাল শাক রোপণ করেন, লাল শাক পছন্দ করেন, আপনারা কোন লাল শাকটি, অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে বাংলাদেশে, তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ভ্যারাইটি, বাড়ি ওয়ান। এই বাড়ি ওয়ানটি আজকে আমি এই জায়গায় রোপণ করব। আর আপনারা যারা ইংল্যান্ড সহ শীতপ্রধান দেশে লাল শাক রোপণ করতে চান, আপনারা অনেকগুলো ভ্যারাইটি দেখতেছেন এবং চিন্তা করতেছেন কোন ভ্যারাইটি রোপণ করবেন, আপনাদেরকে বলবো যে লাল শাক বাড়ি ওয়ান। এটি ব্রাকের একটি সিড, ব্রাকের একটি বীজ, এবং এটি খুবই ভালো বাড়ি ওয়ান, অসম্ভব সুন্দর। আমি বলছিলাম না যে এই যে এরকম হয়, অনেকটা ডুগির মতো হয় এই লাল শাকটি। তো আজকে আমি এখানে এই লাল শাকটি রোপণ করব। বীজগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন যে কত সুন্দর বীজ। আসলে যারা বাগান করেন, সবজি রোপণ করেন, সবজি চাষ করেন, যারা বাগানি, যারা কৃষক, যারা শখের বাগান করেন, আমরা কিন্তু বীজ দেখলেই বুঝতে পারি যে এই বীজটা কতটুকু ভালো। এই যে সেই লাল শাকের বীজ, এটি আমি রোপণ করবো আজকে এখানে। ডুগি, ডাঁটা বা ডেঙ্গা বলেন, যাই বলেন, তারপরে লাল শাক, এগুলো কিন্তু একই ফ্যামিলির, একই রকম দেখতে, এবং পাট শাক, পাশাপাশি আবার লাই শাক। এ ধরনের বীজ আপনারা যারা রোপণ করেন, আপনারা মনে রাখবেন যে রোপণ করার আগে আপনারা জায়গাতে বেশ বেশি করে পানি স্প্রে করবেন। আমি এখানে বীজ রোপণ করার আগে দেখুন আপনারা মাটিটা ভেজা, এই মাটিটাতে আমি প্রচুর পানি দিয়েছি। তো এখন আমি এখানে বীজ রোপণ করেছি, তারপরে এখানে এখন আমি মাটি দিয়ে এই বীজগুলো রেখে দেব, তারপরে আরেকবার আমি পানি দেব, তারপরে আমি পলিথিন দিয়ে এই জায়গাটাকে রেখে দেব। তো আমি এখন এই যে উপরে মাটি দিয়েছি, এখন কিন্তু আমি আর পানি দেব না। আমি যেহেতু রোপণ করার আগে পানি দিয়েছি, এখন এই যে মাটিটা আমি দিয়েছি, এই মাটিটা ওয়াম মাটি, এই মাটির উপরে আমি পানি দেব না, এই মাটি থাকবে। এবং মাটি যদি ওয়াম থাকে তাহলে খুব তাড়াতাড়ি লাল শাকের বীজ থেকে জার্মিনেট হয়, এজন্য আমি আর কোনো পানি দেব না এখানে। আর অনেকেই আমাকে ভিডিওতে প্রশ্ন করেন যে ভাই আমাদের তো হাইব্রিড কুমড়ার চারা নেই, দু একটা ছিল, সেগুলো মরে গেছে। আসলে কুমড়ার চারা করাটা যেমন কষ্টের, ঠিক সেগুলো
বাঁচিয়ে রাখাটাও অনেক কষ্টের। তো এই যে দেখুন চমৎকার হাইব্রিড, এই যে দেখুন কত লম্বা হাইব্রিড কুমড়া চারা। এগুলো আমার বিলেতের বাগানবাড়ি ইবে শপে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই দেখুন চারাটা, এগুলো হাইব্রিড এবং খাটো জাতের কুমড়ার চারা। এই দেখুন খুব অল্প মাটিতে কত হেলদি। আর পাশাপাশি যদি আপনারা এই লাল শাক বাড়ি ওয়ান চান তাহলে অবশ্যই আমাকে আমার বিলেতের বাগানবাড়ির ইবে শপে আপনারা মেসেজ করতে পারেন। আপনারা সেখানে জানিয়ে দেবেন আপনাদের এই লাল শাক বাড়ি ওয়ান দরকার আছে কিনা। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, না হয় আপনাদের যদি কাছে থাকে তাহলে এটি রোপণ করবেন, এটি সবচেয়ে ভালো। তো থাম্বনেলের টপিকে ফিরে যাওয়ার আগে একটু আজকে বাগানের কি অবস্থা সেটি একটু আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলোর কেমন আছে, এই প্রচণ্ড বাতাস, তারপরে ঠান্ডা, এই সব মিলিয়ে গাছের অবস্থা কি সেটি একটু দেখাবো। চলুন। এই যে এখানে দেখতেছেন এই যে টমেটোর গাছগুলো, এই টমেটোর গাছগুলোতে এই যে এখানে টমেটো এসেছে। তো এই যে আমার একটা পন্ড আছে এখানে, এই পন্ডের উপরে আমার একটা মাছা আছে। এই মাছাতে কিন্তু আমি প্রতি বছর লাউয়ের গাছ তুলি, আর ঠিক ওই যে দেখতেছেন ওই জায়গায় রোপণ করি। এবছরও আমি রোপণ করেছি। আসলে এই যে পন্ডের উপরে এই মাছায় যখন লাউ ধরে, যখন ঝুলে থাকে, তখন আসলে দেখতে অসম্ভব ভালো লাগে। আর ভালো লাগার জন্যই কিন্তু আমরা কিন্তু বাগান করি, ভালো লাগে দেখেই আমরা বাগান করি। তো এখানে হচ্ছে এই যে দেখুন শাপলা ফুল রয়েছে, আর এই শাপলা ফুলের ঠিক উপরে আমি এই মাছার মধ্যেই কিন্তু লাউ ঝুলে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন। তো এখানে দুটা লাউয়ের চারা আমি রোপণ করেছি। তো এই দুটি মাশাআল্লাহ দেখতেছি অনেক ভালোই দেখতেছি, হেলদি আছে। আর এই দুটি গাছেই কিন্তু এই যে কলি চলে এসেছে। তারপরে এখানে এই যে দেখেন করজেট, এটি কিন্তু গ্রিন হাউসের বাইরে, এই যে গ্রিন হাউসটা ওইখানে, গ্রিন হাউসের বাইরে এটি। আর এই করজেটটি আসলে আমি প্রথম রোপণ করেছিলাম, এটি সাউথ কোরিয়ার একটা ভ্যারাইটি ছিল। তো যদি এটি গ্রিন হাউসের ভিতরে রাখতে পারতাম তাহলে আরো বেশি করজেট আসতো, কেননা গ্রিন হাউসের ভিতরে পর্যাপ্ত জায়গা নেই। তাই এই যে দেখুন এখানে একটা লতা কি বেগুনের গাছ, এটিও কিন্তু বাইরে। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এটি হচ্ছে আমরা যে সিলেট অঞ্চলে আনোয়ার বলি, ডালিম, এটি ডালিমের গাছ। তো এটা অনেক পুরনো একটা গাছ, এটা নতুন না। আর গ্রিন হাউসের ভিতরে কি অবস্থা সেটি আপনারা দেখতেই পারতেছেন যে হাঁটার জায়গা নেই। বাইরে যে গাছগুলো রোপণ করব সেই সাহস কিন্তু পাচ্ছি না। এই যে দেখুন সবচেয়ে ভালো যেটা হয়েছে সেটা হল যে ডুগির গাছগুলো, এই যে দেখুন অনেক বড় এই ডুগিগুলো। আর এই যে সিমের গাছটি দেখতেছেন এটি হচ্ছে ইপসা ওয়ান। এটি কিন্তু আসলে গ্রিন হাউসে রাখার জন্য আমি এখানে রোপণ করিনি, এটি একটা টবের মধ্যে এটা বাইরে নেব। কিন্তু নেব কিভাবে, বাইরে যে আবহাওয়া সেই আবহাওয়ার মধ্যে কিন্তু নেওয়ার সাহস আমি পাচ্ছি না। আমি দেখেছি এখানে অনেকগুলো ফুল এসেছে ইপসা ওয়ানে। তো এটি আসলে বাইরে যাওয়ার দরকার ছিল, কিন্তু এখনো নেওয়া সম্ভব হচ্ছে না। এই যে প্রচন্ড বাতাস, আর রাতের বেলা তো অনেক ঠান্ডা। দিনের বেলা একটু সূর্যের আলো পাওয়া যায়, তারপরে হঠাৎ করে দেখেন যে বৃষ্টি চলে এসেছে।
এই অবস্থা। তারপর ওই যে কুমড়া গাছটি দেখতেছেন, এটি অনেক অনেক লম্বা হয়ে গেছে, এটিও কিন্তু বাইরে নেওয়ার জন্য এই টপের মধ্যে আমি রোপণ করেছি, কিন্তু এখনো নিতে পারতেছি না। আর এই যে বিশাল যে সিসিংডার যে গাছটি দেখতেছেন, হ্যাঁ, এগুলো কিন্তু বাইরের জন্য আমি রোপণ করেছি, এগুলো গ্রিন হাউসে রাখার জন্য না, কিন্তু এখনো নিতে পারতেছি না। তারপরে এই দেখুন, এটি হচ্ছে কসিলাউ। এই যে দেখুন, এটি হচ্ছে কসিলাউয়ের চারা, কিন্তু এই যে দেখুন, আমি এখনো রিপোর্টিং করিনি, অন্য কোনো পটেও নেইনি। এই যে দেখুন কত সুন্দর এই গাছগুলো, এগুলো কিন্তু বাইরে রোপণ করার জন্য। কিন্তু আমি কিভাবে রোপণ করব এই শীতের মধ্যে? যেগুলো রোপণ করেছি সেগুলো নিয়েই কিন্তু এখন চিন্তার মধ্যে আছি, সেগুলো বাঁচানো যাবে কিভাবে। তার মধ্যে এগুলো তো নেওয়া কোনো অবস্থায় সম্ভব না। তো আবহাওয়ার জন্য অপেক্ষা করতেছি, যদি ভালো আবহাওয়া হয় তাহলে এগুলো বাইরে রোপণ করবো। এখানে এই এর মধ্যেই কিন্তু আমি বীজগুলো রোপণ করেছিলাম, এটার মধ্যেই রয়ে গেছে। এগুলো উচিত ছিল আমার রিপোর্টিং করা, কিন্তু আমি আসলে খুব বেশি রিপোর্টিং করি না। আমি সরাসরি যেখানে বীজ রোপণ করি সেখান থেকেই আমি ফাইনালি ট্রান্সপ্লান্ট করি। তো এই যে দেখুন চারার অবস্থা, এই যে দেখুন কি ভয়ানক অবস্থা। তো এগুলো ভালো আছে, কিন্তু এগুলো এখন দরকার ছিল মাটির মধ্যে রোপণ করে দেওয়া। আর এই সিসিংরা গাছের অবস্থা কি বলবো, যে অনেক সিসিংরা এসেছে। এই যে দেখুন এখানে ফুল আছে, তারপরে ওই পাশে অনেকগুলো সিসিংরাও এসেছে, কিন্তু এটি দরকার ছিল এখন বাইরে নেওয়ার। আর ওই যে দেখুন ওইখানে ফুল আসছে, ওইগুলো কিন্তু ছোট ছোট পটের মধ্যে, এগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, সেগুলো রোপণ করতে পারতেছি না আমি। আর এই যে দেখুন তরমুজ, আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে তরমুজ আসলে ঠিক এই সময়ে আমি রোপণ করি, কিন্তু এবছর আমি আগাম রোপণ করেছিলাম বলেই আমি, কিন্তু এই যে দেখুন আগাম তরমুজ ধরেছে মাশাআল্লাহ। আমি গ্রিন হাউসে যখনই আসি তখন এই তরমুজটা দেখি, খুব ভালো লাগে। তারপরে এই যে দেখুন এখানে আরেকটা আছে, প্রচুর তরমুজ এসেছে, ওখানে আছে আরেকটা, এই যে তারপরে এই যে দেখুন এখানে আছে, এই যে এখানে আরেকটা আছে, প্রচুর প্রচুর তরমুজ এসেছে। আসলে আমি এক বছর বুঝতে পারলাম যে আগাম রোপণ করলে কতটা ভালো হয়, আগাম ফসল আসে। তারপরে এই যে এখানে কুমড়ার গাছ, এগুলো কিন্তু বাইরে রোপণ করার জন্য, কিন্তু এখনো করতে পারতেছি না। এই যে দেখুন নতুন আরো কুমড়া চারা, এগুলো হাইব্রিড, এগুলো কিন্তু যে আমি রিপোর্টিং করব, ট্রান্সপ্লান্ট করব, সেগুলো কিন্তু এই পরিমাণ জায়গা কিন্তু গ্রিন হাউসের ভিতরে নেই। এটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন এটি কিন্তু বাইরে রোপণ করার জন্য রেডি করেছিলাম, কিন্তু এই যে দেখুন, এই যে এখানে এই যে দেখুন একটা শসা এসেছে, এই যে, কিন্তু কোথায় রোপণ করব, কিভাবে রোপণ করব এই সময়ে সেটি পারতেছি না। ওখানে ওই যে মাটির মধ্যে দেখুন অনেক নাগার গাছ, একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই সবগুলো কিন্তু নাগার গাছ, এগুলো যেখানে আমি বীজ রোপণ করেছিলাম সেখানেই আছে। আর এখানে যে বড় নাগার গাছটা, এটি কয়েকদিন আগে আমি বাইরে নিয়েছিলাম, রাতের বেলা এসে দেখি এটা মানে নাগার গাছ নিচ দিকে আর পট উপর দিকে। এখন চিন্তা করেন কি পরিমাণ বাতাস ছিল। তারপর এটা রাতে এই গ্রিনহাউসের ভিতরে নিয়ে এসেছি। এই যে এখানে অনেক লাউয়ের চারা, এগুলো রোপণ করার জন্য, কিন্তু আসলে এই যে দেখুন অল্প মাটিতে এগুলো আর কতদিন রাখবো এইভাবে। এই যে এখানে এই যে দেখুন ফুল, তারপরে এই যে দেখুন এই যে লাউয়ের চারাগুলো দেখতেছেন, এগুলো আসলে এই যে খুব অল্প মাটিতে, এগুলো আসলে এখন রোপণ করার দরকার ছিল, এই অল্প মাটিতে কিন্তু ফুল চলে এসেছে। আর এই চারাগুলো যদি রাইট টাইমে মাটিতে রোপণ করা না হয় তাহলে কিন্তু এই চারাগুলো থেকে ভালো ফলন পাওয়া যাবে না, কেননা এগুলো খুব খারাপ হয়ে যাবে। ওই যে ওখানে আরো লাউয়ের চারা দেখতেছি, এগুলো যে কবে রোপণ করব, কিভাবে রোপণ করব সেটি ভেবে পাচ্ছি না। তারপরে এই যে এখানে আরো লাউয়ের চারা,
এগুলো বাইরে রোপণ করার সময় চলে যাচ্ছে। তো এখন এই যে এখানে দেখতেছেন, এটি হচ্ছে বরবটি, অর্থাৎ আমরা সিলেট অঞ্চলে যারা লুবিউরি বলি, এই যে এগুলো। তো আবার অনেকে কিন্তু এটাকে রামাইও বলেন, রামাইও সিলেট অঞ্চলে বলেন, লুবিউরি বলেন, আর এটা হচ্ছে বরবটি। তো এই যে দেখুন এখানে রোপণ করেছিলাম, কিন্তু এই ঠান্ডা আর প্রচণ্ড বাতাসের কারণে আমি ক্লিন ফিল্ম দিয়ে এটাকে রাফিং করে দিয়েছি, এছাড়া আর কোনো উপায় ছিল না এখানে। তারপরে এই যে এখানে ইপসা 1 এটাকেও আমি দিয়েছি। শুধুমাত্র এই যে সিমের চারাগুলো, এগুলোকে আমি কোনো ধরনের রাফিং করিনি। তো এগুলো এই যে দেখতেছেন, এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি রোপণ করেছিলাম। তো এগুলো আসলে রোপণ করার পরে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। এগুলো একেবারে বড় হচ্ছে না, কেননা পর্যাপ্ত গরম না থাকলে কিন্তু এই সিমের গাছগুলো আর বড় হবে না। তো এই যে দেখুন, তো সান্ত্বনা একটাই যে এখন তো এগুলোকে আমি মাটি থেকে তুলতে পারবো না, কিন্তু গাছগুলো কোনো ক্ষতি হয়নি। হয়তো গরম পড়লে এগুলো আবার দ্রুত বড় হতে থাকবে, কিন্তু তার আগে এই গাছগুলো দেখুন একেবারে থমকে দাঁড়িয়েছে, একটুও বড় হচ্ছে না। আর এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি ছিল, সেটি তো আপনারা জানেন। তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে আবার ইপসা 1। তবে এই গাছগুলোকে আমি দেখতেছি যে একটু বড় হচ্ছে। এই যে এগুলো ইপসা 1, এই যে অনেক উপরে চলে এসেছে। আর এই হচ্ছে লাউয়ের সবগুলো গাছ। এখানে আমি পলিথিন দিয়ে রাফিং করে দিয়েছি, কেননা এত শীতের মধ্যে এই গাছগুলোকে আসলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়েছিল। এই যে দেখুন, তো এইভাবে আমি রাফিং করে দেওয়ার পরে, আমি যে পলিথিন দিয়ে এইভাবে দিয়েছি, দেওয়ার পরে দেখতেছি কিন্তু এই গাছটা যদি আমি ধরে নিই, এটা এই পলিথিন দিয়ে রাফিং করার আগে এই গাছটা এখানে ছিল, প্রায় 1.5 বিল্লসের মতো বড় হয়ে গেছে। তো এগুলো আসলে বড় হচ্ছে, এগুলো বড় হচ্ছে। আমি আসলে এটা কাজে লেগেছে। যখন দেখবো যে পুরোপুরি গরম পড়ে গেছে, তখন আমি এগুলো কেটে ফেলে দেব, তখন গাছটা আরো বেশি বড় হবে। তখন শুধু আমার না, এই বছর কিন্তু সামার গার্ডেনিং এর অবস্থা খুবই খারাপ, সবারই একই অবস্থা। ঠান্ডা, রাতের বেলা যদি আপনার টেম্পারেচার বেশি ড্রপ হয়ে যায়, বেশি ঠান্ডা পড়ে, তাহলে কিন্তু এই ক্ষতিটা কিন্তু রাতের বেলাই হয়। আর দিনের বেলা তো মোটামুটি ঠিক আছে। তারপরে ওই যে দেখেন ওইখানে 2টা গাছ, এই 2টা গাছ কিন্তু আমি রোপণ করেছি আজকে প্রায় 4 দিন হয়ে যায়। তো এগুলো দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো আছে। এগুলো আমি চিন্তা করেছি এই যে এখানে গাছ আছে, আমি গাছের মধ্যে তুলে দেব। তো এখানে আলাদা করে 2টা গাছ রোপণ করেছি, এখানে 2টা। আর এই যে দেখেন এখানে আমার যে কলা গাছ, সেই কলা গাছের ওই পাশে ওই যে ওইখানে আমি কিছু বেগুনের চারা রোপণ করেছি। তো এই হচ্ছে আমার কলা গাছ, এগুলো অনেক বছর ধরেই কিন্তু আমার বাগানে। আর এখানে যে চারাগুলো, এগুলো হচ্ছে গুল্লাউ। এই যে এটাকেও আমি রাফিং করে দিয়েছি ক্লিন ফিল্ম দিয়ে।
তো এই ছিল বাগানের সর্বশেষ আপডেট। আর এখন যে আমি যাব যে আজকের ভিডিওর যে থাম্বনেলে যেটি আমি শেয়ার করেছি, চলুন। তো সময় তো বিবরা এই হচ্ছে সেই গোবরের খনি, যে কথাটি বলছিলাম আপনাদেরকে। তো এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে গুড়ার গোবর। তো আসলে এটি গাছের জন্য কতটুকু ভালো সেটি আর কিছু বলার এখানে দরকার নেই। আর আমরা সুপারমার্কেট থেকে যে মাটিগুলো কিনি সেটিতে কিন্তু মিক্স মাটি, বিভিন্ন ধরনের গোবরের সাথে ঘাসে এগুলো অনেক কিছু দিয়ে সেই মাটিগুলো তৈরি হয়, কিন্তু এখানে কোনো মাটি না, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে গোবর। আর এটিও কিন্তু আমরা যদি চাই তাহলে এটিও কিন্তু কিনতে পাওয়া যায়। তো এটি কিনতে পাওয়া যায়, কিন্তু এর দাম অনেক বেশি। এই যে গোবর, এই গোবরের দামটা কিন্তু অনেক বেশি। এই যে দেখুন, এই দেখুন। তো যাই হোক, ভাগ্যক্রমে আমি ফ্রি পেয়ে গেছি। তো এই যে ফার্ম, এই ফার্মে আসার পরে এই জায়গাটার মালিক যিনি, তিনি আমাকে বললেন যে এই যে এখানে গোবর আছে, এটা যতটুকু তোমার ইচ্ছা তুমি নিয়ে যাও। তো আমি ব্যাগ নিয়ে এসেছি, এই যে ব্যাগের মধ্যে নিতেছি, এই যে ব্যাগের মধ্যে নিতেছি, আর ওইখানে গাড়ি রাখছি। তো এই যে দেখুন। তো আসলে এত খুশি হয়েছি, আমি মানে বাসায় প্রকাশ করার মতো না। কেননা আমরা যারা বাগান করি আমরা জানি যে আমাদের সারের মাটির কি রকম মূল্য আমাদের কাছে, সোনার চেয়েও কিন্তু এগুলো অনেক মূল্যবান, বিশেষ করে আমরা যারা বাগান করি আমাদের কাছে। তো আমি যতটুকু পারি গাড়ির মধ্যে করে নেব, আর হয়তো বলে যাব যে আরেকদিন আসবো, আরেকটু নেব, মানে লোভ সামলাতে পারতেছি না এই পরিমাণ এখানে, তাও ফ্রি। এগুলো যদি টাকা দিয়ে আপনি যদি পাউন্ড দিয়ে কিনতে চান তাহলে আপনি দেখবেন সার্চ দিয়ে অনেক দাম এগুলোর। তো এই গোবরগুলো এখন এই যে আমার বাগানে নিয়ে আসছি। এখানে টোটাল 12 বস্তা গোবর রয়েছে।
তো সময় তো বিওর আজকে এ পর্যন্ত এই বিলাতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।